দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমার ঠিক পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা, তার ঠিক পরে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মাসুদা ভাট্টি এবং আমার সর্বডানে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনামগুলো দেখব। বিচার প্রার্থীদের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। নানা প্রতিকূলতায় হাওরের মানুষ শঙ্কিত মাথা গোজার ঠাঁই নিয়েও। বাচ্চা কাচ্চা লই আমরা খুবই অসহায় আমরা থাকতাছি। তলে গেছে গিয়া আমরা আর অনেক কিনে খুঁজছি, মানে এক মুঠ ধান যে তাও আনতে পারতাম। সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না বিএনপি, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং টেস্ট খেলতে ঢাকা আসছে অস্ট্রেলিয়া, পাকিস্তান না আসার কারণ জানতে চাইবে বিসিবি। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখলাম। আমরা এবার বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখব। সুনামগঞ্জ হবিগঞ্জে ত্রাণ পাননি ক্ষতিগ্রস্তরা, প্রয়োজনের চেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে দাবি মন্ত্রণালয়ের। যারা ওখানকার অধিবাসী আছেন তাদের সাথে আলোচনা করেই এবং চাহিদার কমতি না, যেটা দেওয়া হচ্ছে চাহিদা মোতাবেকই আমাদের বরাদ্দ। 3 বিভাগকে সমঝোতা করে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর, দোষারোপ করে সামনে এগোনো যায় না। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না। চাঁপাইনবাবগঞ্জে নিহত 3 জনের পরিচয় মেলেনি, ডিএনএ নমুনা সংগ্রহ, সাভারে অস্ত্রসহ 3 জন গ্রেপ্তার। দুটো টেস্ট খেলতে আগস্টে ঢাকা আসছে অস্ট্রেলিয়া, সফর বাতিলের কারণ দর্শাতে পাকিস্তানকে নোটিশ দেবে বিসিবি। হাওর অঞ্চলে তীব্র খাদ্যাভাব, জীবন জীবিকার তাগিদে ঘর ছাড়ছেন অনেকে। প্রাণ বাঁচাই তুইব, বাস তুইব, এই হিসাবে বাড়িঘর তালা দিয়া সবাই চলে গেছে। বাচ্চা কাচ্চা ফালাই তুইয়া তুই দিতেছি, এটা আল্লাহর উপরে ভরসা রাখিয়া ভাত নাই, নুস্তা নাই, কিটা খাইব। শহরে চালের বাজারে অস্থিরতা। ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না। আমরা তো আইন প্রণয়ন করি, কাজে কেউ এককভাবে চলতে পারবেন না। ক্ষমতা কারোরই কম নেই, সমঝোতার মাধ্যমে রাষ্ট্রের 3 স্তম্ভকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। কেউ নির্বাচনে না এলে সরকার বা ইসির কিছু করার নেই, বলছে আওয়ামী লীগ। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ বিএনপি। চাঁদাবাজির জন্যই ঢাকার নিউ ওয়েভ ক্লাবে যান 11 ডিবি সদস্য। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, শাস্তির সুপারিশ তদন্ত কমিটির। পরস্পরকে দোষারোপ করলে দেশ চলবে না, আইন বিচার ও নির্বাহী বিভাগকে প্রধানমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র ও সুইসাইড ভেস্ট উদ্ধার। নির্বাচনে বিএনপি আসলে জঙ্গি হামলার আশঙ্কা কমবে, বললেন ওবায়দুল কাদের। হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত 8.5 লাখ পরিবার, সুযোগ নিচ্ছেন চাল ব্যবসায়ীরা। রাষ্ট্রের 3 বিভাগের কোনোটিরই ক্ষমতা কম নয় বললেন প্রধানমন্ত্রী। দোষারোপ বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে কাজ করার আহ্বান। সাংবাদিক ওয়ারিস মিরকে দেয়া বাংলাদেশ মৈত্রী সম্মাননা ফিরিয়ে দেওয়ার ঘোষণায় হামিদ মিরের তীব্র সমালোচনা, অসৌজন্য আচরণ বললেন শাহরিয়ার কবির। বৃষ্টি থামলেও কমেনি হাওড়বাসীর দুর্ভোগ, অতি দরিদ্ররা পাবে ভিজিএফ সহায়তা। ওএমএস এর লাইনে দাঁড়াতে সংকোচ মধ্যবিত্ত চাষীদের। ইব্রাহিমপুরের নিউ ওয়েব ক্লাবে ডিবির অভিযান, চাঁদাবাজির জন্য নিশ্চিত তদন্ত কমিটি। 11 সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ।
2 টেস্ট খেলতে আগস্টে ঢাকা আসবে অস্ট্রেলিয়া। সিরিজ বাতিলের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের এই সংবাদ শিরোনাম দেখলাম। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর বক্তব্যটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখব। দর্শক, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে এগিয়ে নিতে একে অন্যকে দোষারোপ নয়, প্রয়োজন আইন বিচার ও নির্বাহী বিভাগের সাথে সমঝোতা। এবং প্রধানমন্ত্রী এ সময় বিচারকদের, আইনজীবীদের, বিচার প্রার্থীদের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেছেন। সহকর্মী তানজির মেহেদির প্রতিবেদনটি দেখব এখন। অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে 2013 সালের 28 এপ্রিল থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস। বিগত বছরগুলোয় এ সেবা পেয়েছেন দেশের প্রায় 2.5 লাখ শিশু, নারী ও পুরুষ। নিষ্পত্তি হয়েছে 1.5 লক্ষ মামলা। এবার পঞ্চমবারের মতো পালিত হচ্ছে দিনটি। উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের পর বছর তারা ওভাবে পড়ে আছে। তাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যে পিছিয়ে পড়া মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এ বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শুধু আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আদালতকেও ডিজিটাল সেবার আওতায় আনার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। অনেক দুর্ধর্ষ আসামি থাকে, যাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, কোর্টে আনা নেওয়া একটা ঝুঁকি থাকে। সেখানে আমরা ইতিমধ্যে কেরানীগঞ্জে আমাদের যে জেলখানাটা হয়েছে, সেখানে আমরা একটা আলাদা আদালত কক্ষ তৈরি করা, যেটা অনলাইনে এই বিচার কাজ জন্য চালানো যায়। এছাড়া জেলা লিগ্যাল এইড কার্যালয়গুলোকে শুধু আইনি সহায়তার কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্র বানানোর ইচ্ছের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী তানজির মেহেদির প্রতিবেদনটি দেখলাম। আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনি দেখলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশকে এগিয়ে নিতে একে অন্যকে দোষারোপ করে আসলে হবে না, একই সঙ্গে আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে একটি সমঝোতা প্রয়োজন, সবাই মিলেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই বিষয়টি নিয়েই আপনার পর্যবেক্ষণ। না, ঠিকই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে একটা সহযোগিতা থাকতে হবে, কিন্তু সহযোগিতাটা আবার আপোষমূলক সহযোগিতা না। একটা ভালো কিছু করার জন্য একটা প্রতিযোগিতামূলক সহযোগিতা দরকার। সবাই মিলেমিশে আবার এক হওয়াটাও আবার ক্ষতিকর আর কি। সুতরাং প্রণেতার সাথে আইন প্রণেতার সাথে এবং যারা আবার বিচারটা প্রয়োগ করবে, বিচারটা দেবে এবং যারা আবার এটা বাস্তবায়ন করবে, সব বিভাগগুলো নির্বাহী, এই যে তিনটা অঙ্গের মধ্যে যে পারস্পরিক একটা যেমন সহযোগিতা থাকতে হবে, তেমনি একটা দ্বান্দ্বিক সম্পর্কও থাকতে হবে। কিন্তু একটা বুঝতে হবে যে আলটিমেট গোলটা হচ্ছে মানুষ যাতে বিচার থেকে বঞ্চিত না হয় এবং বিচারটা যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়। সেজন্য তিন বিভাগের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। সাম্প্রতিককালে সম্ভবত কিছু কিছু ঘটনার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছেন। যেমন আমরা দুদিন আগে আমাদের আইনমন্ত্রীর বক্তব্যে শুনছি যে একদম প্রকাশ্যেই এক ধরনের বলছেন যে পৃথিবীর কোনো দেশে বিচারপতিরা এত কথা বলে না, পাবলিকলি এত কথা বলে না। এটা স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে প্রধান বিচারপতির উদ্দেশ্যেই এটি বলা। আবার প্রধান বিচারপতিও নানান বিষয়ে প্রধান বিচারাঙ্গনে নিয়োগের ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন এবং কিছু মন্ত্রীও এই প্রসঙ্গ কিন্তু অলরেডি
কথা বলেছেন। তো একটা মনে হচ্ছে যে এইগুলি প্রকাশ্যে হতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অনেক উদ্বিগ্ন থাকে। কারণ হলো যে বিচার বিভাগ যেমন এককভাবে চলতে পারে না, আবার নির্বাহী বিভাগও এককভাবে চলতে পারে না, আবার যারা এই পুরো কাজগুলোকে বিচারগুলো আইন যারা প্রণয়ন করবেন তারাও এককভাবে চলতে পারে না। তো সুতরাং ঠিকই তিনটা অংশের মধ্যে একটা সুষ্ঠু সমন্বয় যদি না হয় তাহলে এটা একটা বিস্ফোরণ ঘটবে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু পাকিস্তানে দেখেছি, আরও অনেক রাষ্ট্রে দেখেছি। যেসব রাষ্ট্র খুব ভালো না, ভালো চলে না, সেসব রাষ্ট্রেই এই সমস্ত ঘটনা ঘটে। তবে আমার তারপরেও মনে হয় যে আমাদের এখন পর্যন্ত সব অংশই কিন্তু প্রকাশ্যে বলছেন অথবা অপ্রকাশ্যে বলছেন, যাই বলুক না কেন, কিন্তু ইন্টেনশনটা কিন্তু ভালো। মাননীয় প্রধান বিচারপতি বেশ কিছু বিচার বিভাগেরও সমালোচনা করেছেন, মামলা জটের কথা বলেছেন, আত্মসমালোচনা করেছেন। এইগুলি এরকম কিন্তু পাবলিকলি কিন্তু একেবারে বিচারকদেরকে পাবলিকলি সামনে নিয়ে আসা, বিচার ব্যবস্থার দুর্বলতাটা সামনে নিয়ে আসাটা কিন্তু অতীতে কেউ কখনো করেনি। উনি কিন্তু কাউকে ছাড়ছেন না, তিনি তার বিভাগকে সমালোচনা করছেন, তিনি পরোক্ষভাবে সরকারেরও সমালোচনা করছেন। তো এই সমালোচনাগুলো কেন, বা এই প্রকাশ্যে বলাটার মধ্য দিয়ে কি আত্মঘাতী কোনো তা তো না। এটা হলো আরও যাতে সবাই যাতে মানে সচেতন হয়, সজাগ হয়, যাতে অ্যাওয়ার হয় এবং যাতে সমাধানটা হয় এবং সব পক্ষ যাতে সামনে চলে আসে। হয়তো প্রধান বিচারপতি কিছু কিছু বক্তব্যে বিব্রত সরকার, আবার সরকারেরও মন্ত্রীদের কারো কারোর বক্তব্যে বিচার বিভাগ আবার বিব্রত। তো এই জায়গাটা কিন্তু বিব্রত না হয়ে বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে যে সমস্যাগুলো আছে, যে কারণে বিচার অঙ্গন নানান কারণে মনে করে যে মন্ত্রণালয় নির্বাহী বিভাগের একটা হস্তক্ষেপ সবসময় তাদের উপরে একটা খড়গহস্ত হয়ে থাকে, সেই জায়গাটাকে রিলিজ করতে হবে। আবার স্বাধীন বিচার ব্যবস্থার কার্যক্রমটার প্রতিও আবার আস্থা রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে নির্বাহী বিভাগকে যে বিচারের সব রায় তাদের পক্ষে আসবে না, তার বিপক্ষে আসতে পারে। বিপক্ষে আসলে অসুবিধা কী আছে? এটা তো ন্যায় বিচারের স্বার্থেই তো বিচারকরা রায় দেন, সেটা গ্রহণ করার মতন মানসিকতাটা থাকতে হবে, তা নাহলে কিন্তু বিপর্যয় হবে। ধন্যবাদ। মাসুদ ভাই, আপনার কাছে আসবো। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই এই ধরনের বিতর্কটি চলে আসছে, কে বেশি শক্তিশালী। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হলেন যে সবাই শক্তিশালী, সবারই গুরুত্ব রয়েছে যার যার অবস্থান থেকে, এবং এই সেক্ষেত্রে যে আইন বিচার এবং নির্বাহী বিভাগের উনি বললেন যে একটা সমঝোতা আসতে হবে। এই যে সমঝোতা, জনাব মোস্তফা ফিরোজ বললেন আসলে সমঝোতা নয়, কিন্তু দ্বান্দ্বিক সম্পর্কও কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আপনি কি মনে করেন? নিশ্চয়ই, কিন্তু আমার কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো কে তুলছে, কে বেশি শক্তিশালী? সংবিধান কিন্তু বলেই দিয়েছে কার কতটুকু শক্তি এবং কার কতটুকু, কোন আওতায় কে কতটুকু কাজ করতে পারবে বলে দিয়েছে। এখন হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, যে কেউ কারো উপরে প্রাধান্য বিস্তার করা। এটি আসলে আমি মনে করি এটি আমাদের মানবীয় চরিত্রের, যেহেতু আইন তো নিজে নিজে তৈরি হতে পারে না, নিজে নিজে কার্যকর হতে পারে না, বা নিজে নিজে প্রয়োগ করতে পারে না। আমরা মানুষরা আইন তৈরি করি, আমরা মানুষরাই আইন কার্যকর করি এবং তারপর আবার প্রয়োগ করি। সো এই যে, এবং মানুষের হাত দিয়েই মানে একজন আরেকজনের প্রয়োজনই হয়। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব বিচার মানে রাখার জন্য, আপনার উপরে আমার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমি আপনাকে কখনো টেনে ধরি, কখনো ছেড়ে দেই, কখনো মনে করি যে না আপনাকে আর বাড়তে দেওয়া যাবে না, এই ঘটনাগুলো। কিন্তু প্রধানমন্ত্রী আজকে এই কারণে যথার্থ বলেছেন যে আসলে কেউ কারো চেয়ে মানে শক্তিশালী নয়, সবাই আসলে রাষ্ট্রের এই যে স্তম্ভগুলো, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং যারা আইন প্রণয়ন করেন তাদের কারোরই ক্ষমতা কারো চাইতে বেশি বা কারো চাইতে কম নয়। দেখুন, আমরা যেসব রাষ্ট্রকে মনে করি খুব গণতান্ত্রিকভাবে স্থিতিশীল এবং উন্নত গণতন্ত্রের বলে আমরা সারাক্ষণ গর্ব করে যাচ্ছি, সেই সব রাষ্ট্রগুলো আজকের অবস্থানে আসতে 200 বছর, কমপক্ষে 200 বছর, মানে আমি আরো বেশি, মানে 300 বছর অনেকগুলো আছে, এত বছর পার হয়ে আসতে হয়েছে। তারপরও এখনো কিন্তু বিভিন্ন জায়গাতে মানে ঘটনা ঘটে, যে ঘটনা হচ্ছে, ধরুন কানাডার একটা এক্সাম্পল দিতে পারি। কানাডার প্রধান বিচারপতি গেছিলেন হচ্ছে অস্ট্রেলিয়াতে, সেখানে গিয়ে উনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বা বিচার নিয়ে কথা বলেছেন। একজন এমপি তার প্রতি করেছে, সমালোচনা করেছেন। সমালোচনা করার পর বলেছেন যে একজন প্রধান বিচারপতির এরকম কথা বলার এখতিয়ার নেই।
উনি কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে ফেরার আগেই এই এমপিকে ক্ষমা চাইতে হয়েছে। ক্ষমা চাইতে হয়েছে এই কারণে যে আমি তো এই কথা বোঝাতে চাইনি বা এটা বলতে চাইনি, প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলিনি। তার মানে কি, বিচার বিভাগ এমন একটি জায়গা যেটি নিয়ে আসলে প্রশ্ন করলে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হয় যে আসলে আমরা কোথায় যাব এরপরে, যদি আমরা আমাদেরকে বিচার বিভাগ নিয়ে এরকম প্রশ্ন তোলা হয়, বিচারক নিয়েই প্রশ্ন তোলা হয়, তাহলে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল, শেষ ভরসা শুধু নয়, মানে একটা আস্থার জায়গা তৈরি করে তারপরে আমরা কার কাছে বিচার চাইতে যাই? গ্রামে, ধরেন গ্রামে বা কোনো পরিবারের ভেতরে কার কাছে সবচেয়ে বিচারটা মানে দেই, সালিশটা দেই? যিনি দায়িত্ববান বলে মনে করি, যিনি মিথ্যা বলেন না, যিনি দেখা যায় যে পরিবারের সবচাইতে ছোট ছেলেটা হতে পারে বা ছোট মেয়েটা হতে পারে, যে আসলে ভারী কি, মোটামুটি তার একটা পার্সোনালিটি আছে, তার কথা আমরা মেনে নেই সব সময়। অনেক সময় বিচার বিভাগের আসলে তাই, বিচার বিভাগের এমন কিছু বলা উচিত নয়, এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নিয়ে শুধু জনমনে নয়, এক ধরনের সবার ভেতরে এক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। সুতরাং এখানে ছোট বড়, আপনি যে প্রশ্নটি বলেছেন, বা ছোট বড় ক্ষমতা অক্ষমতার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনাকে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে, আপনাকে দৃষ্টান্তমূলক হতে হবে, যে আপনি একটা দৃষ্টান্ত তৈরি করবেন যে দৃষ্টান্তকে মানুষ মনে করে যে না, উনি তো আসলে এরকম, ওনার অতীত আছে, যে অতীতে উনি এই কাজগুলো করেছেন। একজন প্রধান বিচারপতি নিয়োগ পেতে পেতে বা প্রধান বিচারপতির পর্যায়ে যেতে যেতে তাকে অনেকগুলো স্তর পার হতে হয়, কখনো কখনো আইনের ইয়েতে দাঁড়াতে হয়, একজন উকিল হিসেবে দাঁড়াতে হয়, তারপরে উনি বিচারপতি নিয়োগ প্রাপ্ত হন এবং তারপরে উনি প্রধান বিচারপতি পর্যায়ে যান। সুতরাং রাষ্ট্রের এমন একটি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে আপনি যখন কথা বলেন, আপনার কথার ওজন থাকতে হবে, আপনার কথার সত্যতা থাকতে হবে এবং আপনার কথার একটা কনসিকুয়েন্স হতে হবে, মানে কথার একটা পরিণতি থাকতে হবে। এখন আমাদের প্রধান বিচারপতি, আমাদের এর আগের প্রধান বিচারপতিরাও অনেক কথা বলেছেন, অনেক কিছু করেছেন, যা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে, আবার অনেক ভালো জায়গাও আছে, অনেক ভালো প্রেসিডেন্স বা ভালো উদাহরণও আছে মানুষের কাছে, যাতে মানুষ মনে করে যে এই পদটিতে যিনি বসবেন তিনি আসলে কোনো খারাপ কাজ করতে পারেন না, বা কোনো মানুষের অকল্যাণ হয়, জনগণের অকল্যাণ হয়, রাষ্ট্রের অকল্যাণ হয়, এরকম কাজ করতে পারেন না। তাই যখন উনি এখনকার প্রধান বিচারপতি বা যে কোনো প্রধান বিচারপতি হোক হঠাৎ করে কিছু একটা করেন, বা তখন মানুষ আসলে মানুষের কানকে, মানুষের বোধকে খানিকটা নাড়া দেয়। হয়তো সে কারণেই আনিসুল হক বা বিচারপতি প্রধানমন্ত্রী আইনমন্ত্রী বলেছেন যে প্রধান বিচারপতির এমন কিছু বলা উচিত নয় যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। তাছাড়া আগে বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করা উচিত, তারপরে যদি না হয় তারপর উনি বলতে পারেন, বা এরকম জায়গা। আসলে তো তাই, যে আগে আমরা কোথায় যাব, সমস্যা যদি দেখা দেয় তাহলে আমরা ইন্টারনালি কাজ করার চেষ্টা করি, যে কোনো কিছুই আগে নিজে সমাধান করার চেষ্টা করি, তারপরে না যাই থানায় যাই বা কোথাও যাই। সুতরাং রাষ্ট্রের একটি অংশ যেহেতু বিচার বিভাগ, যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটি আগে সমাধান করার চেষ্টা করে তারপরে বোধহয় আমাদের বাইরে আসা উচিত যাওয়ার বিষয়টি। আমি এই প্রসঙ্গেই শামীম রেজা আপনার কাছে আসবো। প্রধান বিচারপতি যে বিষয়গুলো তুলে এনেছেন, এটি আসলে দীর্ঘদিনের একটি সমস্যা, বিরাজমান সমস্যা, যেটি হয়তো পত্রপত্রিকা বিভিন্নভাবে এসেছে, সরকারের দৃষ্টি সেইভাবে আকর্ষিত হয়নি। প্রধান বিচারপতি প্রথম এই প্রসঙ্গগুলো জনসম্মুখে এনে উনি কি সমাধানের চেষ্টার দিকে এগোলেন, যে কারণে প্রধানমন্ত্রী এই বিষয়টিকে নিয়ে আজকে কথা বললেন, একটু সমাধানের পথ হয়তো আমরা খুব শীঘ্রই দেখবো, যে না, তিনটি বিভাগই সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশে কাজ করছে। সেক্ষেত্রে কি প্রধান বিচারপতি একটি উদ্যোগ হিসেবে বলবেন, আমরা যদি ইতিবাচকভাবে বলতে চাই? বিষয়টা ইতিবাচকভাবেই গ্রহণ করতে হবে, কারণ আপনি যদি ইতিবাচকভাবে গ্রহণ না করেন তাহলে এর মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার একটা সুযোগ তৈরি হয়। স্বাভাবিকভাবেই মানুষ কৌতূহলী থাকবে যে পেছনের এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আমরা জানি না, যে যথেষ্ট সহযোগিতাকে বিচার বিভাগ পাচ্ছেন না সরকারের কাছ থেকে, কিংবা যেটা মাসুদ আবারটি বললেন যে কিছুর ব্যাপারে বারবার বলা হয়েছে বা তাদের প্রয়োজনের কথাগুলো বলা হয়েছে, সেটা নির্বাহী বিভাগ থেকে পাওয়া যাচ্ছে না, এরকম কিনা। এই আলোচনা কিন্তু অনেকগুলো পর্ব আগে আমরা একবার করেছিলাম। তখন আমি একটা প্রসঙ্গ বলেছিলাম যে আমাদের কিছু রীতি আছে, যে কিছু পদের লোকরা কথা বলতেন না এক সময়, কিন্তু এমন কিন্তু বাধা ধরার নিয়ম নেই যে তারা বলতে পারবেন না। আজকের দিনের প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীরা যেভাবে বলেন সেভাবে কিন্তু অনেক দশক আগে বলতেন না। আজকের দিনে বিচারাঙ্গন নিয়ে যেভাবে কথা বলা হয় সেটা একসময় বলা হতো না। পার্লামেন্ট সম্পর্কে আজকে মানুষের যে আগ্রহ, মানুষের কৌতূহল, সেটা কিন্তু একসময় তো এরকম ছিল না। মানুষের
আপনি যত ভালো গণতন্ত্রের কথা বলবেন, ভালো শাসনের কথা বলবেন, তখন এই তিনটা জায়গারই কিন্তু উন্মুক্ততা তৈরি হতে বাধ্য। সেটাও হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার এমন উদাহরণ আমাদের কাছে আছে, এর আগে আমাদের অনেক প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতিরা ছিলেন, যারা অবসরে যাবার পরে তাদের সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে আমরা কোনো কিছুই জানতে পারিনি। আমরা হাতে গোনা কিছু ব্যক্তিকে পেয়েছি যারা তাদের অবসরে যাবার পরে সামাজিক অনুষ্ঠানে থেকেছেন, বিভিন্ন কাজে জড়িত থেকেছেন, শিক্ষামূলক কাজে জড়িত, বই লিখেছেন কেউ কেউ। আমি বলছি না যে সবাইকে বিচারপতি হাবিবুর রহমানের মতো সুলেখক হতে হবে এবং তার কথাগুলো বলতে হবে, কিংবা অবসরে যাবার পরে অনেক রাষ্ট্রপতিকে আমরা দেখেছি, একেবারে সরকার প্রধান না, রাষ্ট্রপ্রধানকে, তার সারা জীবনের অভিজ্ঞতা, তাদের দর্শন, সেগুলো আমরা কোনোদিন জানতে পারিনি। এমনকি চলে যাবার পরেও আমরা বুঝতে পারি না যে উনি রাষ্ট্র সম্পর্কে কি ভেবেছেন, সরকার সম্পর্কে কি ভেবেছেন। এটা যেভাবে হোক আমাদের সংস্কৃতি হয়তো এরকম। এখন প্রধান বিচারপতি বিভিন্ন সময় বক্তব্য রাখছিলেন, অনেক দিন থেকে। প্রধানমন্ত্রী বক্তব্য কিন্তু হঠাৎ করে দেননি, অনেক দিনের পরে দিয়েছেন। তো তখন যেভাবে আমরা আলোচনাগুলো বুঝবার চেষ্টা করেছি, যে একটা প্রশ্ন উঠতে পারে, যেটা শুরুতেই বললাম, যে উনি কি বারবার সহযোগিতা চেয়ে সহযোগিতা পাচ্ছেন না, মানে অতএব একটা গণতান্ত্রিক দেশ, উনি জানাতে চেষ্টা করছেন যে আমি কিন্তু এই জিনিস হয়েছে বা এটা পাইনি। এই অনুষ্ঠানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছিলাম যে প্রকাশ্যে কিছু জিনিস আনা ভালো, আবার কিছু জিনিসের কিন্তু স্পর্শকাতরতাও আছে। কিছু বিষয় আছে যেটা সামনে আসতেই পারে, যে আমার বিচারক সংখ্যার ঘাটতি আছে, প্রচুর মামলা আমার ঝুলে আছে, সেগুলো পাচ্ছি না, আমার যথেষ্ট অবকাঠামো নেই, যথেষ্ট বিষয় নেই, নিয়োগের কিছু বিষয় অনেক সময় থাকে। এইটা আমি মনে করি না যে খুব স্পর্শকাতর বিষয়, এগুলো আমরা জানি, এটা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হয়, এটা প্রধান বিচারপতি তার একবার স্মরণ করিয়ে দিচ্ছেন এটা। কিন্তু তখন কিন্তু আর একটা প্রসঙ্গ আসে, উনি কোথায় আলোচনাগুলো করছেন বা আমরা কোথায় আলোচনাগুলো, এটা শুধু ওনার ক্ষেত্রে না, এটা পার্লামেন্ট থেকেও যদি কেউ করেন, এটা যদি স্পিকারও করতেন আমরা একই আলোচনা হয়তো করতাম, এটা সরকার প্রধান করলে একই আলোচনা করতাম, যে জায়গাটা কোথায়। দেখা গেল এগুলো বিভিন্ন অনুষ্ঠানে, উনি হয়তো ওই সংক্রান্ত বিচার বিভাগ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে কোন উদ্বোধন করতে গেছেন, কোনো কিছু করতে গেছেন, সেখানে গিয়ে কথাগুলো বলেছেন। সেখানে আবার একটা প্রসঙ্গ তোলা যায় যে কথা বললেই সেটা রিপোর্ট হচ্ছে কেন, তাহলে কি সাংবাদিক যথেষ্ট বাছ বিচার করে রিপোর্ট করছেন না? আবার সাংবাদিকের কথা উঠতে পারে যে বক্তব্য দিলে আমি কেন সে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবো না। প্রসঙ্গ কিন্তু দুটাই, এখানে ভাই আছে দীর্ঘদিন, ব্যক্তিরও গুরুত্ব আছে, যে ব্যক্তির গুরুত্ব আছে। এখন অতএব তিনি যখন বলছেন সেটা কিন্তু বিচারাঙ্গনও বলছেন না, বা এই সংক্রান্ত কোনো সভা সেমিনারও না, একেবারে তো ভিন্ন ধরনের কোনো জায়গাতে গিয়ে তিনি বলছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আজকে যে প্রসঙ্গটা প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, আমরা যদি ওই জায়গাতে আবার ফিরে আসি, যে যদি এরকম কোনো বিষয় থেকে থাকে যে বারবার বিচার বিভাগ সহযোগিতা চাইছে, সেটা পাচ্ছেন না, আমি মনে করি সেটা নিরসন করা উচিত। যে যে সংকটগুলোর কথা তুলেছে, আমরা যেগুলো প্রকাশ্যে আলোচনা করা যায়, কারণ বিচার বিভাগের সবকিছু আমাদের জানাও থাকে না, এভাবে অস্পষ্টভাবে আলোচনা করা উচিত না, সেগুলো সমাধান করার দায়িত্ব কিন্তু সরকারের উপর। আমরা এই বিষয়গুলো নিয়ে একটি বিরতির পর আলোচনা করতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার প্রার্থীদের প্রতি মানবিকরণ, তাহলে কি বিচারকরা বা আইনজীবীরা কি বিচার প্রার্থীদের প্রতি অমানবিক? এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পর আলোচনা করব। দর্শক, নিউজরুম সংলাপের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন মোস্তফা ফিরোজ, মাসুদা ভাট্টি এবং শামীম রেজা। এবার আবারও আলোচনা শুরু করতে চাই মোস্তফা ফিরোজ আপনাকে দিয়ে। শামীম রেজা কিন্তু বললেন যে কোনো অনুষ্ঠানে গিয়ে প্রধান বিচারপতি হোক, কোনো মন্ত্রী হোক, একটি বক্তব্য বললেন আর গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা সেটি প্রচার করলেন, এই যে দায়িত্বশীলতার জায়গাটি উনি এক ধরনের প্রশ্ন তুলেছেন, এই বিষয়টি নিয়ে এটা কতটুকু যুক্ত? আমরা কি ধরনের তথ্য প্রকাশ করতে পারি? একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বললে সেটি প্রকাশ করা, যেমন মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছে যাওয়ার আগে যদি একটু করি, যে অনেক সময় দেখা গেল এমনও ঘটেছে যে প্রধানমন্ত্রী তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বলছেন, এবং সেটা অনানুষ্ঠানিকভাবে উনি ওনার স্বাভাবিক সহজ সুলভ ভাবে হয়তো কথা বলছেন, কিন্তু হয়তো এমন একটা মন্তব্য, সে মন্তব্য যখন গণমাধ্যমে আসছে সেটা খুব বড় আকারে একটা সংবেদনশীল স্পর্শকাতর মন্তব্য হিসেবে হয়তো চলে আসলো। তো সেক্ষেত্রে কি আমরা একটু দায়িত্ব পালন করতে পারি কিনা, বা অন্তত একটা প্রশ্ন রাখতে পারি কিনা তাদের কাছে? যেটা না, প্রধানমন্ত্রী তো যখন নাকি বা প্রধান বিচারপতি তারা যখন যেখানে কথা বলেন যে ফোরামগুলোতে, তারা জানেনি যে এটা রিপোর্ট হতে পারে, একেবারে এমন তো না ড্রয়িং রুমে বসে কথা বলেন, সেটাও না। তো এবং তারা তো তাদের যে কথাগুলো আসে সেই কথাগুলি যখন নাকি আমরা কোনগুলি ধরি, যখন নাকি একটা রিয়াকশন তৈরি হয়
তখন আমাদের কাছে মনে হয় যে না, এটা না বললেই ঠিক ছিল। কিন্তু আমাদের আমাদের যে গণতন্ত্র, আমাদের যে এই যে বিধানগুলো আছে, আমাদের কিন্তু সবগুলো উইংগুলো কিন্তু সেভাবে কাজ করে না যে বিচারপতিদের বা বিচারাঙ্গনের কোনো বিষয়ে তারা মিনিস্ট্রিকে জানাবে, মিনিস্ট্রি সেটা খুব বিবেচনা করবে, বিবেচনা করে সমাধান করবে, আলাপ আলোচনা করবে। এগুলি হয় কি দীর্ঘদিন থেকে এইগুলি কেন হচ্ছে, এগুলি কিন্তু দীর্ঘদিন থেকে পুঞ্জীবিত যে দ্বন্দ্ব বিরোধগুলো সেগুলি কিন্তু বাস্ট হচ্ছে। এখন বর্তমান প্রধান বিচারপতি অনেক সাহসী মানুষ, অনেক স্বচ্ছ মানুষ বলে তিনি বলছেন, দেখছেন যে এগুলি একটু ঝাঁকুনি দেওয়ার দরকার, হ্যাঁ, বলা দরকার, না হলে মানে ঠিক হচ্ছে না। হয়তো সেই মোটিভ থেকে তিনি বলছেন। এই বলার মধ্য দিয়ে আমি আগেও বলছি যে আমাদের যে ডেমোক্রেসি, আমাদের যে গণতান্ত্রিক বিধিবিধান এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে তাতে কিন্তু খুব একটা যে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে তা না, বরং মানুষও একটু মোটিভেট হচ্ছে, সে একটু বোঝার চেষ্টা করছে আসলে কে রাইট পয়েন্টে আছে, সরকার নাকি বিচার অঙ্গন, কে। কারণ কেউ তো মানে এমন তো না যে প্রধান বিচারপতি যেটা বলছে তার পাল্টা কেউ বলছে না, তা তো না। যেমন আইনমন্ত্রী তো বলছেনই যে পৃথিবীর কোনো দেশে বিচারপতিরা কথা বলে না। তো হ্যাঁ, এটাও কিন্তু এই যে যখন কথাটা বললো তখন প্রধান বিচারপতিও জানলেন, শুনলেন যে এরকম পাবলিকলি একটা আসে, উনিও তখন বিবেচনা করবেন যে এইটা বলা আসলে উচিত কি উচিত না। যদি উনি বিবেচনা যদি করেন যে না, আমি আমার একটা বিবেকের কাছে দায়বদ্ধ, বিচার বিভাগেরও একটা দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, সুতরাং এটা কথা বলা উচিত, তখন তিনি বলবেন। এই যে বলছেন আমরা হয়তো বিব্রত হচ্ছি, সরকার বিব্রত হচ্ছে, বিচারপতি হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো সমাজ উপকূল, সমাজ অ্যাওয়ার হচ্ছে, সচেতন হচ্ছে এবং পাবলিক একটা পারসেপশনটা তৈরি হচ্ছে। অনেক সময় পাবলিক পারসেপশনের উপর ভিত্তি করেও কিন্তু অনেক মামলা রায় হয়, আমরা দেখি না। সরকারও সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত পাল্টায়। তো সুতরাং এটা তো ভালো যে এই যে আমরা টক শোতে আলাপ আলোচনা করছি, সমাজের বিভিন্ন স্তরে আলাপ আলোচনাগুলো হচ্ছে, পালস বুঝতে পারে, সরকারও বুঝতে পারে, বিচার অঙ্গন তারাও বুঝতে পারে। সুতরাং এটাও বোঝানোর দরকার। সবগুলো ওই স্টেপ বাই স্টেপ এখানে মানে অমুক ফোরাম বুঝবে, ওখান থেকে ওই ফোরামে যাবে, ওই ফোরাম থেকে ওই ফোরামে যাবে। আমাদের ওই ফোরামগুলো তো এত শক্তিশালী না, এত সংগঠিত না, এবং সবসময় আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে অলওয়েজ আমার যখন ক্ষমতা থাকবে আমি আর এক অংশকে আমি অবদমন করব, সে যাতে বাড়তে না পারে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু থাকে। এটাও ওই যে যেটা বললেন আপা, যেটা দীর্ঘদিন যে গণতন্ত্রের যে প্র্যাকটিস, আমরা তো সেইভাবে অবারিতভাবে গণতন্ত্রের ধারাবাহিকভাবে 100 বা 150, 200 বছর তো প্র্যাকটিস করতে পারিনি। তার কারণে কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা সামন্তবাদী একটা প্রবণতা আছে যে আমি যখনই ক্ষমতা থাকবো তখন আমি প্রভু, এই ধরনের একটা মনোভাব কিন্তু আছে। মন্ত্রণালয় মনে করে বিচার অঙ্গন, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব আমার অধীনে, আমি নির্বাহী আদেশ দেবো, সেই অনুযায়ী চলবে। কিন্তু বিষয়টা তো তা না। তাই যদি চলে তাহলে তো ন্যায় বিচার নিশ্চিত হবে না। সুতরাং এখানে তারাও যে একটা শক্তিশালী অংশ বিচার অঙ্গন, সেটাকে কিন্তু এই কথাগুলো বলার মধ্য দিয়ে কিন্তু একটা ঝাঁকুনি তৈরি হচ্ছে। এই ঝাঁকুনির মধ্য দিয়ে সরকারও তার মনোভাবটা চেঞ্জ করবেন। এই যে প্রধানমন্ত্রী সমন্বয়টা করবেন, উনি বলছেন যে আপনারা আলাপ আলোচনা করেন, অর্থাৎ আরও একটা জবাবদিহিতার জায়গায় কিন্তু সব অংশ পৌঁছে গেল যে না, আমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জিনিসগুলি সলিউশন করতে হবে। একটা ধাক্কা গুতাগুতি না হলে কিন্তু আমাদের এখানে কোনো কিছু। আরেকটি বিষয়ে তুলে নিয়ে আসতে চাই, বিরতির আগে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার প্রার্থীদের যে ভোগান্তি, যে হয়রানির চিত্র, এটি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সবাই জানি। তো সেই ক্ষেত্রে বলেছেন যে বিচারক এবং আইনজীবীদের মানবিক হতে হবে। তাহলে কি, আমি বিরতির আগে মজা করে বলছিলাম, তাহলে কি বিচারক বা আইনজীবীরা বিচার প্রার্থীদের প্রতি অমানবিক? অবশ্যই অমানবিক তো বটেই। আমাদের বিচার অঙ্গন, আইন অঙ্গন সমস্ত দুর্নীতি, কারাপশনে ভরা। যার টাকা আছে তার পক্ষে রায় হয়, এটা বিচারপতিরাও দেন, আইনজীবীরা তার পিছনে ছোটেন। আপনি কখনো দেখেছেন যে এই আইন থেকে বঞ্চিত, অর্থাৎ ন্যায় বিচার থেকে বঞ্চিত এমন মানুষগুলোকে পিক করে আইনজীবীরা নিজে এতে বিচার করে, অথবা বিচারপতিরা সোমোটো রুল জারি করে না। এখানে তো টাকা দিয়ে বিচার কেনা বেচা চলে, আইন অঙ্গনে বিচার অঙ্গনে, এটা তো আমরা প্রকাশ্যে জানি। তো সুতরাং এটা তো কারেক্টলি পয়েন্ট আউট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটাই তো বলছে যে এই যে পালসগুলি বোঝার জন্য তো এগুলিকে খোলাখুলিভাবে বলতে হবে। এখন যদি বলেন যে না, কি কেন প্রধানমন্ত্রী তো এটা না বললেও পারেন, এখানে তো আইনের শাসন আছে, এখানে তো বিচার নাই,
এখানে অনেক ক্ষেত্রে আমার ইয়েগুলি আছে, ল্যাকিংসগুলো আছে, যার জন্য বারবার সেগুলিকে বলতে হচ্ছে, সেই জায়গাগুলিকে পয়েন্ট আউট করছেন। এটা তো মাননীয় প্রধান বিচারপতিও নিজেই বলছেন যে এখানে ন্যায় বিচার হচ্ছে না, সুষ্ঠুভাবে যেভাবে চলার কথা সেভাবে হচ্ছে না। তো যেটা ওপেন সিক্রেট সেটাকে আমাকে নক করতে আমার অসুবিধাটা কোথায়? আমাকে বারবার এটা বলতে হবে যে এই যে বিচার নিয়ে যে কেনাবেচা হচ্ছে, সাধারণ মানুষ যাদের পয়সা নেই, কড়ি নেই, তারা পয়সার অভাবে যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এটা প্রতিষ্ঠিত জিনিস। এবং বাংলাদেশের মতন দেশে, বাংলাদেশের মতন গণতান্ত্রিক দেশে, আমাদের মতন একটা কি বলে একটা স্বাধীনতাকামী দেশে এই বিষয়গুলো যে কতভাবে উপেক্ষিত, প্রতিদিন যে কি পরিমাণ মানে কি বলে ন্যায় বিচার থেকে মানুষ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, এটা তো ধারণার বাইরে। সুতরাং এই জিনিসগুলোকে বিচার অঙ্গন, আইনজীবী যারা সব এই সেক্টরকে তাদেরকে বিবেচনা আনতে হবে। মাসুদা ভাট্টি, আপনি কি মোস্তফা ফিরোজের সঙ্গে একমত? উনি কিন্তু বললেন যে একেবারেই সব পর্যায়ে দুর্নীতি হচ্ছে। একমত না হওয়ার তো কোনো কারণ নেই আসলে, কিন্তু ন্যায় বিচার কি আসলে হচ্ছে না? দেখুন, পরিস্থিতি বদলাচ্ছে। মানে পরিস্থিতি এরকম ছিল যে আপনার কাছে টাকা থাকলেই ভালো রায় পাওয়া যেত, কিংবা টাকা থাকলে আপনার কাছে লয়ার আসতো, মানে লয়ার নিয়োগ করতে পারতেন। এটা তো পৃথিবীর সমস্ত দেশে, এটা শুধু বাংলাদেশে বলে নয়, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এমন জিনিস আছে যে জিনিসটা হচ্ছে রাষ্ট্র আপনাকে, আপনার যদি সঙ্গতি না থাকে, আপনাকে আইনগত সহায়তা দেয়। বাংলাদেশে সেটা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজকে যে অনুষ্ঠানে কথা বললেন, লিগ্যাল এইড, হ্যাঁ, এখন প্রত্যেকটি দেশে, মানে প্রত্যেকটি আদালতে, যেমন সিলেটে গত এবছর আমি একটা রিপোর্ট দেখছিলাম আজকে যেহেতু এই আইনগত সহায়তা দিবসের বিভিন্ন রিপোর্ট হয়েছে, আমি দেখছিলাম যে এই বছরে সিলেটে 1,500 মানুষ, এই বছরের কতদিন সময় গেছে, মাত্র 1,500 মানুষ এই সহযোগিতাটা পেয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের বিচার বিভাগ খানিকটা হলেও বা সরকার খানিকটা হলেও বুঝতে চেষ্টা করছে যে এতদিন পর্যন্ত বিচার প্রার্থীরা আসলে অমানবিক ভাবে নিগৃহীত হয়েছে, বিচার বঞ্চিত হয়েছে। মানে সুষ্ঠু ন্যায় বিচার তো বঞ্চিত হয়েইছে, বিচার বঞ্চিত হয়েছে। ন্যায় বিচার অনেক পরের ব্যাপার, কারণ আপনি আগে বিচার তো পেতে হবে, তারপর না ন্যায় বিচার হলো কিনা সেটা আপনি চিন্তা করতে পারেন, বিচার হলো কিনা। সো আপনি বিচারের জায়গাতে পৌঁছতে পারছেন কিনা, আপনি আইনজীবীর মানে আপনার কথা কেউ বলতে পারছে না, কারণ আইনের তো একটা ভাষা আছে। সবাই, আমি তো আর চাইলে গিয়ে এখানে মানে গলাবাজি করতে পারছি, চাইলে গিয়ে কোর্ট রুমে বলতে পারছি না ইওর অনার আমি এটা এই আইনের ধারায় ওই আইনের ধারায়, কিন্তু বলতে পারছি না। যেহেতু আমি বলতে পারছি না, সেহেতু আমাকে একজন আইনজীবী দরকার। সেই আইনজীবীটা পাচ্ছে কিনা, এটাই প্রসেসটা শুরু করেছে এখন। এটা খুবই পজিটিভ দিক। কিন্তু যে কথাটি আমরা ধরেন প্রধানমন্ত্রী কিন্তু এতদিন ধরে এই আইনজীবী মানে প্রধান বিচারপতির কথা বা আইনমন্ত্রীর কথা এগুলো নিয়ে কিছু বলেননি। আজকে বলেছেন। আজকে কেন বলেছেন? আজকে এই আইন সংক্রান্ত একটি দিবস, এই অনুষ্ঠানে গিয়ে উনি এই বিষয়টাকে তুলে নিয়ে আসছেন। উনি কিন্তু এতদিন অন্য কোথাও বলেননি। তার মানে কি আমরা বলতে চাইছি, শামীম রেজাও যে কথাটি বলতে চেয়েছিলেন যে আপনি যে কোনো অনুষ্ঠানে গিয়েই এই কথাগুলো বলতে পারেন না বা পড়া উচিত নয়। কথা বলবেন, আমরা কথা চাই যে আপনার সব পক্ষ কথা বলুক, সবার কাছ থেকে কথা বলুক, মানুষ জানুক যে কি হচ্ছে ভেতরে, প্রসেসটা কি করে বিচার ব্যবস্থা চলে, কি করে নির্বাহী বিভাগ চলে। আমরা তো এতদিন পর্যন্ত জানতামই না আসলে যে কিভাবে একটা রাষ্ট্র পরিচালিত হয়। অনেক মানুষ জানে না, এখনো জানে না যে রাষ্ট্রটা আসলে কিভাবে পরিচালিত হয়, অর্থনীতি কিভাবে পরিচালিত হয়। ধান যদি সুনামগঞ্জের হাওড়ে ধান নষ্ট হলে উত্তরবঙ্গে মঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই যে কানেক্টিভিটি, এগুলো সব রাষ্ট্রের ভিতরে মানে সব অঙ্গগুলো যে জড়িত, এটা আমরা জানতাম না, অনেকেই জানি না। এখন এই আলোচনার মধ্য দিয়ে মানুষ হয়তো কিছুটা বুঝতে পেরেছে যে না, কিভাবে মানে সংসদে বসে অমুক এমপি একটা আইন তুলে ধরলো, মানে এমপির আইন করলো, সেই আইনটি কোর্টে গিয়ে ইমপ্লিমেন্ট হলো এবং প্রয়োগ করা হলো হচ্ছে পুলিশ দ্বারা অথবা বাকি মানে অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের মাধ্যমে বা নির্বাহী ব্যবস্থার মাধ্যমে। এবং যে কোনো কিছু, যে কোনো ক্রয় সংক্রান্ত ব্যাপার, যে বাংলাদেশ সাবমেরিন কিনছে মনে করেন, তার একটা আইন আছে, ওই আইনের আওতায় সে এটা অন্য দেশ থেকে কিনতে পারছে। এই আইনটা তো প্রণয়ন করেছে প্রণেতারা, কোর্টের দ্বারা হয়েছে, তারপরে হচ্ছে এই নৌবাহিনী সেটা কিনেছে। এখন কথা হচ্ছে যে এইগুলো যেহেতু জানতো না মানুষ, এগুলো এখন কথাবার্তার মাধ্যমে কিছুটা বেরিয়ে আসছে। কিন্তু আবারও সেই একই কথা আমরা বলি যে কথা হোক, কিন্তু কথা হওয়ার আপনি যে চৈত্র মাসের ওয়াজ নাকি শীতকালে করতে হয় না, সো সেরকম ব্যাপারটা আসলে যে আপনি একটি যে কোনো জায়গায়, যখন আজকে আপনি এখন
প্রোগ্রাম করছেন আইন নিয়ে, এখন যদি আমি এখন কোনো একটা গান নিয়ে কথা বলি আপনাকে মানে ভালো লাগবে না। প্রাসঙ্গিক হতে হবে, প্রাসঙ্গিক হওয়াটা উচিত। প্রাসঙ্গিক হলে না হলে কি হয়, মনে হয় যেন সরকার অস্থির, কারণ আমরা সরকারকে দেখতে অভ্যস্ত, আমরা ধরেন সব জায়গায় সরকারকে দেখি, ইভেন মানে পৃথিবীর সর্বত্রই আসলে বেডরুমে পর্যন্ত আমরা সরকারকে দেখে অভ্যস্ত, সরকারের নিয়ম নীতিকে দেখে অভ্যস্ত, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে। সুতরাং যখন এরকম হয়, নানা জায়গায় নানা রকম কথাবার্তা হয়, তখন মনে হয় যে সরকার অস্থির হয়ে গেছে। আমরা সেই জায়গাটা চাই না, কারণ সেটা রাষ্ট্রের জন্য খুব কল্যাণকর কিছু নয়। ধন্যবাদ শামীম রেজা। একজন সাধারণ মানুষ মাসুদ ভাটি যেমনটি বলছিলেন যে পয়সার অভাবে বা টাকার অভাবে আইনি সহায়তা পাচ্ছেন না, এই বাস্তবতায় লিগ্যাল এইড সার্ভিস একটি নতুন দিগন্তের সূচনা করেছে। সাধারণ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, দুস্থ মানুষ আইনি সহায়তা পাওয়া শুরু করেছেন। এই যে কার্যক্রম, এই যে উদ্যোগ, এটিকে যদি সারা দেশব্যাপী আরো ছড়িয়ে দেওয়া যায় তাহলে কি আইনি ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন হবে বলে মনে করছেন? উত্তর দেওয়ার আগে, বিরতির আগে যেখানে শেষ করেছিলাম একটু একটা প্রসঙ্গ বলে নিই, যেটা বাকি দুজনও পরে বললেন, যে প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজকে বলেছেন, আমার বিবৃতিগুলো থেকে কিন্তু এরকম মনে হয়নি যে কে কারো চাইতে বড় বা কে কারো চাইতে বেশি ক্ষমতাবান, বরং যতগুলো বিবৃতি এসেছে বিচারপতির কাছ থেকে তাতে যেটা মনে হয়েছে যে তিনি কিছু চেয়েছেন বা কিছু প্রয়োজন রয়েছে বিচার বিভাগে, সেই জায়গাগুলো পাচ্ছেন না। আর একটা জিনিস আমি যতটুকু গণমাধ্যমের বাইরে তো আমাদের জানার সুযোগ নেই, সেখানে বোধহয় উনি বলবার এরকম চেষ্টা করেছেন যে কেউ কেউ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মাঝে এক ধরনের বাধা তৈরির বা যে বক্তব্যটা যাওয়ার কথা না বা যেভাবে যাওয়ার কথা না সেইভাবে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন। এটা এমন একটা বিষয় যে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা না জানি যে কে বা কারা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মাঝে হয়তো কথা ঠিকমতো আদান প্রদান করতে দিচ্ছেন না, এটা মন্তব্য করা কিন্তু খুব কঠিন কাজ। আমরা এটাই আশা করব যে কথা যে প্রসঙ্গে বলছেন যে কলোনিয়াল যুগে বা উপনিবেশের যুগে তখন বিচারপতিরা মিথস্ক্রিয়া করতেন না, আলোচনা করতেন না অন্য স্বার্থে, যে করলেরা নেটিভদের দিকে চলে যাবে, বিচার প্রভাবিত হবে, ওই দিন তো আর এখন নাই। সুতরাং আলোচনা হতে পারে, তারা মানুষের সুযোগ সুবিধাগুলো দেখবেন, বিচার প্রার্থিতাগুলো দেখবেন, কি ধরনের বিচার চাহিদা রয়েছে সেগুলো তারা দেখবেন, আইনগত বিভাগ, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যদি আমি মনে করি এই প্রধান দুটো বিভাগের মধ্যে যদি এই ধরনের কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাহলে সে ব্যাপারে নির্বাহী বিভাগের যেমন দায়িত্ব আছে, বিচার বিভাগের আমি মনে করি যে দাপ্তরিক দায়িত্ব আছে, সেটা দাপ্তরিকভাবে সেই জিনিসগুলো বলা এবং সেই সমস্ত জিনিসগুলো প্রকাশ্যে আনা যেটা মানুষের মনে বিচার বিভাগ সম্পর্কে, বিচার বিভাগের তৎপরতা সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে, যেটা মুস্তাফিজুর শুরুতে বলছেন, যেটা কিন্তু শেষ অবলম্বন। আমি সবার কাছ থেকে বঞ্চিত হতে পারি, এমনকি সমস্ত জায়গা থেকে বঞ্চিত হতে হতে আমার শেষ আশ্রয়স্থল কিন্তু বিচার বিভাগ। যে না, আমাকে যদি সরকারও না দেখে, তার কাছেও যদি আমি বঞ্চিত হই, বিচার বিভাগের কাছে আমি বঞ্চিত হব না। অতএব তার সেই গ্রহণযোগ্যতার জায়গাটা রাখাটা গুরুত্বপূর্ণ, যেগুলো দাপ্তরিকভাবে সমাধান করা যায়। এবং এই ধরনের যে পদের যারা প্রধান, আমি যদি তিনটা বিভাগ বলি, যে স্পিকার, কি সরকার প্রধান, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তারা নিজেরাই যে প্রোটোকলে থাকেন, নিজেরাই যে অবস্থানে থাকেন, তাদের মধ্যে আলাপচারিত হবার সুযোগ তো থাকবার কথা এবং আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুইভাবেই তাদের মধ্যে কথাবার্তা হতে পারে যদি কোনো সমস্যা থাকে। আর প্রকাশ্যে আমরা ওইটুকুই জানতে চাই যে এই জিনিসগুলোর জন্য আমরা নাগরিক হিসাবে সরকারের উপর চাপ সৃষ্টি করব, যে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, কেন জট হচ্ছে না, কেন অবকাঠামো পাচ্ছে না, কেন অন্য সুযোগগুলো হচ্ছে না। কারণ সুশাসন এবং বিচার দুটো তো পারস্পরিক, সেটা একা বিচার বিভাগেরও কিন্তু কাজ না, সেটা সবারই কাজ। আইন প্রণয়ন যারা করছেন, আইনে যারা প্রয়োগ করছেন বা পলিসি ইমপ্লিমেন্ট যারা গভর্নমেন্ট করছেন, তারা কারোর চাইতে কেউ কম বেশির বিষয়টা এরকম না। আর যে কথা আপনি আজকে বললেন যে সেই আলোচনাতে আসে, প্রধানমন্ত্রী যেটা বলছেন, আমার মনে হয় যে ওনার যেটা বলেছেন ওটা আক্ষরিকভাবে না নিয়ে আমি যদি তার স্পিরিটটা নিই, প্রধানমন্ত্রীর কথা সম্ভবত এরকম যে কথাটা বাকিরাও বলছিলেন, যে টাকা থাকলে আপনি অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে পারেন, ভালো আইনজীবী নিয়োগ করতে পারেন, টাকা না থাকলে আপনি পারেন না। এখন বাংলাদেশের এই বলা চলে যে এই যে আইনগত সহায়তা পাওয়ার জন্য যে কৌশলী প্রয়োজন, সেটা একসময় বেসরকারি সংস্থাগুলো করেছে। আমরা জানি যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে নারী শিশু থেকে শুরু করে যত ধরনের রয়েছে যারা, সেটা তারা দিয়ে থাকেন। সরকারও একসময় দিতেন, যাদের নাই সেটা, এবং এখন এটা আরো ভালোভাবে এটা বিস্তৃত হচ্ছে যে যেখানে। এবং মনে রাখতে হবে যে আইনগত সহায়তা মানে শুধুমাত্র তো খুন খারাপি আর যাবজ্জীবন না, তাই না? ভূমি সংক্রান্ত, যেটা প্রধান বিচারপতি প্রায় বলে থাকেন, আমরাও জানি যে ভূমি সংক্রান্ত মামলাই বোধহয় সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি মামলা। তারপরে মানুষের ডে টু ডে তো অসংখ্য ব্যাপার রয়েছে, রাষ্ট্র বড় হচ্ছে, অনেক মানুষ, অনেক ধরনের বিষয় থাকে, এর কোনো শেষ নাই। সুতরাং যারা পারেন না, যারা আর্থিকভাবে যারা সক্ষম না, প্রান্তিক মানুষ যারা আছেন, যারা সবাই শহরে বাস করেন না, শহরের বাইরে হয়তো ভালো আইনজীবী তিনি পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছেন না, নারী শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু ওইগুলোর ক্ষেত্রে আবারও বলি এটা যে বেশি প্রয়োজন হয়। ভূমি সংক্রান্ত সবাই তো আর
প্রধান বিভাগীয় শহর বা জেলা শহরে ভূমি সংক্রান্ত মামলা নিয়ে আসেন না। অতএব এই ব্যাপারগুলো আমি মনে করি যে এখানে যদি সেটা দেওয়া যায়, কিন্তু আবারও কিন্তু কথা থাকবে যে যাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে এই সহযোগিতার জন্য বা যারা এই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা কতখানি নিষ্ঠার সঙ্গে পালন করবেন, সেটা কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি যে যখন যে সরকার থাকে তার তো পক্ষের কৌশলী থাকে যারা রাষ্ট্রের কাজগুলো করেন বা মামলাগুলো করেন, অনেক ক্ষেত্রেই কিন্তু অভিযোগ ওঠে যে ওইভাবে তারা সাজান না, অতটা নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ জাজমেন্ট দেখতে চায়, অতটা সিরিয়াস থাকেন না, অতটা কষ্ট হয়তো করেন না। এখন এই কেন্দ্রগুলোতে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে তারা যদি একটু কষ্ট করে যে ওই মানুষগুলোর পাশে দাঁড়ান, মানে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছে যে যার আর্থিক সক্ষমতা আছে, সচ্ছলতা আছে বা যিনি আইনজীবী নিজে থেকে নিয়োগ করতে পারেন তিনি তো আর ওখানে যাবেন না, যার নাই তিনি যাবেন। তো সেদিক থেকে প্রধানমন্ত্রীর কথাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে উনি দুই পক্ষকেই বলছেন, আর বিচারপতিরা অবশ্যই নিষ্ঠার সঙ্গে করেন, একটা আইনের মাধ্যমেই তারা কাজগুলো করেন। তো আমি মনে করি যে এটা ভালো উদ্যোগ এবং ভালো দিনে তিনি বলেছেন, এবং একই সঙ্গে যে আলোচনাটা দীর্ঘদিন আমরা করছিলাম তিনটি বিভাগের মধ্যকার, সেটারও অনেকটা বোধহয় প্রধানমন্ত্রী বক্তব্য এক ধরনের নিরসন সমাধানের দিকে আমরা যাচ্ছি। আমি মনে করি কোনো জটিলতা নাই যে বড় আকারের কিছু সমাধান করতে হবে, বাট এটা তাদের মধ্যে আমি মনে করি যে এটা নিরসন শেষ পর্যন্ত একটা সমঝোতা দেখব। ধন্যবাদ। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে দর্শক, নিউজরুম সংলাপের এই পর্যায়ে বিরতি নেব। বিরতির পর হাওড়া অঞ্চলে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে, আপনারা জানেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন যে আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি আছেন মোস্তফা ফিরোজ, মাসুদা ভাট্টি এবং শামীম রেজা। এ পর্যায়ে দুটি পত্রিকার প্রধান শিরোনাম জানিয়ে দিতে চাই। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আপনারা জানেন যে রাজধানী উন্নয়নের 7টি স্বাধীন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত 56টি সেবা সংস্থা। সেই হিসেবে একটি প্রধান শিরোনাম করেছে সমন্বয় নেই 56 সেবা খাতের, রাস্তা খোঁড়ো টাকা কামাও। স্থপতি মোবাশ্বের হোসেন অবশ্য বলেছেন 6 মাসেই ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব। প্রধানমন্ত্রী বলেছেন দোষারোপ করে রাষ্ট্র চলবে না। অন্যদিকে বাবাকে দেওয়া বাংলাদেশের সম্মাননা ফেরত দেবেন হামিদ মীর, আপনারা জানেন জিও টেলিভিশনের সিইও। কালের কণ্ঠে শিরোনাম জানবো, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 60 পেশা শ্রমিকদের জন্য, ডলারের মূল্য বৃদ্ধির সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী বলেছেন একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র চলবে না। দর্শক, এ পর্যায়ে আমরা আবারও শুরু করব। আলোচনা শুরু করার আগে, বিরতির আগে যেমনটি বলছিলাম যে হাওড়া অঞ্চলে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে, সে বিষয়টি একটু প্রতিবেদন দেখব। নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছে হাওড়া অঞ্চলের মানুষের। পাহাড়ি ঢল আর শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ির। এই অবস্থায় মাথা গোঁজার ঠাঁই নিয়ে শঙ্কিত সুনামগঞ্জের সদর আসনের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ। ভুক্তভোগীরা বলছেন এ ধরনের দুর্যোগ এর আগে কখনো হয়নি। সুনামগঞ্জ প্রতিনিধি বোরহানুদ্দিনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা। ফসল গেছে, মাছ গেছে, এবার কি ঘরের চালটুকুও যাবে? এই উদ্বেগ আর উৎকণ্ঠা বসত গড়েছে সুনামগঞ্জের কয়েক হাজার বাড়ির বাসিন্দাদের মনে। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি নষ্ট হয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ঘরের মধ্যে বস্তা দিয়েছি, খেতা দিছি, যা আছে সপ্তাহ দিয়ে আমাদের থাকতেছি, রাইতে ডেক ডুক দিয়ে তৈরি ঘরের ভিতরে। বাচ্চা কাচ্চা লই আমরা খুবই অসহায় আমরা থাকতেছি, আমরা রান্না বাড়া অনেক কিছু আমরা কষ্ট হইতেছে। আর বলছেন এমন দুর্যোগ এর আগে দেখেনি এই অঞ্চলের মানুষ। জীবন আমরা দেখছি না, এই ভাত্তর পানি, এই ভাত্তর দিয়ে সব দুয়ার সব পানি করে রয়েছে। বাবা আমরা কি অবস্থা থাকবো আর কি অবস্থা চলবা। এখন যদি সরকার আমরা দিকে চাই কিছু টিন টুন দেয় বা মনে করেন যতটুকু সহযোগিতা পারে আমরা করতো। আমরা কি করে কাটবে জীবন, এই নিয়েই শঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরের মানুষ। মাথা গোজার ঠাইয়ের মতো রয়েছে খাবারের চিন্তা। ফসল তলে গেছে গিয়া, আমরা আর অনেক কিনে খুঁজছি, মানে 1 মুঠ ধান যে তাও আনতাম পারতাম না, সব তলে গেছে। শিলাবৃষ্টি ঘরও নষ্ট করছে, বনাম ধানও নষ্ট করছে। এরপর দেখা গেছে প্রাকৃতিক হিসাবে আমাদের এলাকার যে মাছ আছে, মাছ বেচে আমরা চলতাম, এই মাছটাও নষ্ট হয়ে গেছে। কিনমতে খাওয়া দাওয়ার সুযোগ নাই, যদি কাজ করতে পারে তাহলে আমরা খেতে পারি। পানিতে তলিয়েছে ফসল, মরেছে মাছ, শিলাবৃষ্টিতে জরাজীর্ণ মাথা গোজার ঠাইটুকুও। এই মুহূর্তে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য দ্রুত সরকারি সহায়তা চাইছেন এই অঞ্চলের মানুষ। মাফিয়া মুক্তা, নিউজ 24, সুনামগঞ্জ।
দর্শক, হাওড় অঞ্চলের মানবিক বিপর্যয় নিয়ে সহকর্মী মাফিয়া মুক্তার প্রতিবেদনটি দেখছিলাম। এ পর্যায়ে আলোচনা শুরু করব মুস্তাফিজুর, যথারীতি আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। আপনি দেখেছেন যে হাওড় অঞ্চলে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে, বৃষ্টি, পাহাড়ি ঢল, অন্যদিকে শিলাবৃষ্টি, অনেকের ঘরবাড়ি হারিয়েছে, জমির ফসল হারিয়েছে, এক ধরনের অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সরকারি সহযোগিতার তেমন নেই, ত্রাণ অপ্রতুল, এটি নিয়ে এক ধরনের হাহাকার চলছে হাওড় অঞ্চলে। সব মিলিয়ে সেখানকার অমানবিক যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষও কিন্তু এগিয়ে আসছে, যদিও সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। সব মিলিয়ে এই যে হাওড় অঞ্চলের যে দুর্ভোগ, এবং বিরতির আগে মাসুদা ভাট্টিও বলছিলেন যে অন্যদিকে মঙ্গার আশঙ্কাও রয়েছে, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ? না, এটা তো একটা মানে ভয়াবহ বিপর্যয় একটা ডেকে এনেছে, কিন্তু ওই আমরা দেখি যে আমরা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সবসময় যে সক্ষমতার পরিচয় দেয়, এটা দুই সাইড থেকে হয়। একটা হলো সরকার প্রস্তুতি নেয়, আবার বেসরকারি সংগঠনগুলো, সাধারণ মানুষও পাশাপাশি এগিয়ে আসে। আমরা কিন্তু এবার দেখলাম যে দুই দিক থেকেই ল্যাপস, অর্থাৎ সরকারও সেই প্রস্তুতিটা নিতে পারেনি, অর্থাৎ এই ধরনের একটা দুর্যোগ আসার আগেই যে প্রস্তুতিগুলি নেওয়ার দরকার ছিল সেটা নিতে পারেনি। আবার অন্যদিকে যে দুর্যোগ পরবর্তী যেই ত্রাণ তৎপরতা, যেই সহযোগিতাগুলো করার দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেটাও কিন্তু আমরা খুবই মানে কম দেখছি। এবং এখনও পর্যন্ত কিন্তু তাৎক্ষণিকভাবে বিভিন্ন সচিবরা বা সরকারি কর্মকর্তারা গেছেন, যে তারাও কিন্তু আসলে ঠিক অ্যাসেসমেন্ট করতে পারছে না যে আসলে কত মাছ মারা গেছে, কত মানুষ এফেক্টেড, এবং যার কারণে হচ্ছে যে, এবং সবচেয়ে আমি মানে 25 জন এমপি আছে টোটাল ওই অঞ্চল দিয়ে, তাদের একটা সমন্বিত যে একটা যে উদ্বেগ, উৎকণ্ঠা বা তৎপরতা সরকারের কাছে শেয়ার করা, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি না। হাওড় অঞ্চলের কিন্তু অন্তত 8 জন কর্মকর্তা দেশের বাইরে রয়েছেন। ওইটা আমি অত গুরুত্বপূর্ণ, ওরা থাকলেই যে খুব একটা হতো তা না, কারণ ওই অধিদপ্তরটা কিন্তু আমরা ঠিক হাওড়ের উন্নয়নের জন্য যে ধরনের গবেষণার মানুষগুলো ওখানে থাকার দরকার সেগুলি কিন্তু নেই। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্রেশনে আছেন, যিনি প্রধান তিনি কিন্তু শিক্ষা ক্যাডারের একজন। তো আপনি শিক্ষা ক্যাডারে দিয়ে আপনি এইটাগুলো একদম যেখানে মানে কি বলে কৃষির সাথে সম্পর্কিত একটা অঞ্চল, সে অঞ্চলের মানুষকে দিয়ে তো আপনি ওই ডিপার্টমেন্টটাকে করেননি। তারপরে হয়তো দেখতে খারাপ লাগছে, সেই কারণে আমাদের হচ্ছে যে তারা থাকলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। ওইটার চেয়ে বড় কথা হলো যে আপনার বিপর্যয়টা আমি ধরলাম যে ঠিক আছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটাও মেনে নিলাম, কিন্তু তারপরে আপনি যে কাজগুলো যে করা, যে ওখানের যে এই যে মানুষগুলো আপনার রিপোর্টে যারা কথা বললো, সেই মানুষগুলো কি ওই অঞ্চল থেকে কি এখন চলে যাবে তারা, নাকি ওই অঞ্চলের যে কৃষি, ওই অঞ্চলের যে মৎস্য, ওই অঞ্চলের যে গবাদি পশু টশু নিয়ে তাদের যে একটা যেই আগের যে পরিবেশটা, পুনর্বাসনের যে ব্যবস্থা, সেই পুনর্বাসনের জন্য ব্যাংকগুলো তাদেরকে কি সহায়তা দিচ্ছে, বেসরকারি সংগঠনগুলো কি সহায়তা দিচ্ছে, এনজিওগুলো কি করবে, সেগুলির চিত্রগুলো কিন্তু নেই, যার জন্য কিন্তু তারা কিন্তু খুবই অসহায়ের মতন অবস্থা আছে। আমাদের এই যে এত এনজিও তৎপরতা দেখা যায়, তো সাথে সাথেই কেন অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে সরকারি কার্যক্রম হওয়ার আগে বেসরকারি এনজিও এবং বিভিন্ন সংগঠনগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেটি দেখিনি। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এক্সপার্ট হয়ে যাবে, কারণ প্রধানমন্ত্রী রবিবারে যাচ্ছেন, তাকে দেখানোর জন্য হলেও কিছু সরকারি কর্মকর্তারা তৎপর হবেন বলে আমরা মনে করছি। কারণ আপনি 8 জনের কথা বললেন, তারা রবিবারে ফিরে আসবেন বলে আমরা জানি, আমরা শুনেছি, সামনে হাজির দেবেন, হয়তো হাজিরা দেবেন, কিন্তু সেটা বড় কথা নয়। এই মুস্তাফিজ দীপু যে কথাটি বলেছেন শুরুতেই, যে আমাদের বাংলাদেশ একটি মানে ডিজাস্টার প্রোন দেশ, যে কোনো সময় এরকম দুর্যোগ ঘটতে পারে এবং হয়, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলার ব্যবস্থাপনাটি আমাদের আসলে খুবই খুবই দুর্বল, খুবই দুর্বল। এই কারণে যে আমি রাষ্ট্রের কথা বলছি, বাংলাদেশের মানুষের ক্ষমতা কিন্তু অসীম, কারণ আমরা দেখেছি যে এর আগে বহু বন্যা মোকাবেলা করেছি, বহু ডিজাস্টার আমরা মোকাবেলা করেছি, এবং আমরা বন্যা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন ঘর করেছি, এটা আমাদের মানে বেঁচে থাকার প্রবণতা থেকে বা আমাদের জীবনের তাগিদে। কিন্তু আমি বলতে চাইছি রাষ্ট্রের সেই সক্ষমতার জায়গাটি এখনো পর্যন্ত এত দুর্বল যে আমরা প্রায় দেখি যে একদম ভেঙে চুরে পড়ে যায়। আমরা এই আমাদের হাতে সময় একেবারেই কম, এই বিষয়টি নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। শামীম রাজা, একটু 30 সেকেন্ডে বললে খুবই খুশি হব, যে এই যে
পুরো ব্যবস্থাটি অর্থাৎ পুনর্বাসন কার্যক্রমে যে ব্যবস্থাটি পুরো ভেঙে পড়েছে এটিকে নতুন করে ভাবা দরকার, এটা কত জরুরি বলে মনে না হয়? মানে এই নিয়ে তো বড় প্রশ্নেরই কোনো প্রয়োজন নেই। আমি পেছনের আলোচনায় যাচ্ছি না, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যেটা মুস্তাফিজ ফিরোজ বললেন যে অন্য সময় আমরা একটা সামগ্রিক চিত্র পাই যে সরকার এটা করছে, বেসরকারি সংস্থাগুলো এটা করছে, ব্যক্তিগতভাবে অনেকে দাঁড়ান। ওটা সিলেট অঞ্চলে তাদের প্রচুর প্রবাসী মানুষ আছেন, তারাও আমার বিশ্বাস যে সহযোগিতা করতে আগ্রহী। খুবই ভালো হয়, আমি মনে করি যে প্রধানমন্ত্রী ওখানে পরিদর্শন যাওয়ার কথা, তার পরপরই যদি একটা আমরা প্রেস ব্রিফিং বা কিছু পেতাম এই ধরনের একটা দাপ্তরিক, যে সামগ্রিক চিত্রটা আমরা একটু জানতে চাই, কি কি কারণে ঘটেছে সেগুলো তার আলোচনা করে এখন এই মুহূর্তে লাভ হবে না। যে তাদের যারা এই ক্ষতিগ্রস্ত তাদের কতদিন পর্যন্ত এই অবস্থা স্বাভাবিক হতে লাগতে পারে, তারা কোথায় থাকবেন, তাদের অন্য অবস্থা কি হবে, খাবারের অবস্থা কি হবে, চলাচলের ব্যবস্থা, অর্থাৎ সামগ্রিকভাবে এই বিপর্যয় থেকে তাদের বেরিয়ে আনার জন্য এবং পরবর্তী সময় যতদিন পর্যন্ত প্রয়োজন হয়, আমি মনে করি সামগ্রিক চিত্রটা জানার একটা অধিকার সবার আছে, তাই না? যে কেন নতুন করে শিক্ষা নেওয়ার দরকার না, না কেন যে নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে এত রাতে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিউজ রুম সংলাপ আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।